গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবে সম্মত হামাস। ইসরায়েলকে হামলা থামানোর নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের। পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি নেতানিয়াহু। ফেব্রুয়ারিতে ভোট নিয়ে শঙ্কা নেই, গণতান্ত্রিক উত্তরণে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন। যুক্তরাষ্ট্র থেকে ফিরে মির্জা ফখরুল। জাতীয় ঐক্য মেলে ধরায় জাতিসংঘ সফরও সফল। ওয়ার্ড কেবিন সর্বত্রই এডিস মশার প্রজনন ক্ষেত্র। সোহরাওয়ার্দীতে এসে উল্টো ডেঙ্গু হচ্ছে রোগীদের। মশারি না দেয়ায় বাড়ছে প্রকোপ, গাফিলতির শিকার কর্তৃপক্ষের। নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে হতাহত ঠেকানোর উদ্যোগ। ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা, দেয়া হবে কাঁটাতারের বেড়াও। সচেতনতা তৈরিতে বিজিবির মাইকিং। এবং ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা শুরু। পরিবহন, বিক্রি, সংরক্ষণও দণ্ডনীয় অপরাধ। নির্দেশনা কার্যকরে তৎপর প্রশাসন। প্রজনন নির্বিঘ্ন করে উৎপাদন বাড়ানোই লক্ষ্য। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা যুদ্ধবন্ধের পরিকল্পনায় স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধ বন্ধ হলে সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে রাজি জানিয়ে সংগঠনটি বলছে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতেও প্রস্তুত তারা। এদিকে হামাস যুদ্ধবন্ধে রাজি জানিয়ে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। প্রস্তাবনার প্রথম ধাপ বাস্তবায়নে সেনাদের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। অবশেষে গাজা যুদ্ধবন্ধে আসার আলো। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া 20 দফার একটি প্রস্তাবে আংশিক সম্মতি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হলে জীবিত ও মৃত সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে তারা। মধ্যস্থতাকারীদের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানানো হয়। একই সঙ্গে গাজার প্রশাসন স্বাধীন ফিলিস্তিনি নেতাদের হাতে হস্তান্তরের রাজি থাকার কথাও জানিয়েছে হামাস। হামাসের সম্মতিকে স্বাগত জানিয়ে অবিলম্বে উপত্যকাটিতে বোমা হামলা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে বলেন, চলমান হামলা ও সংঘাতের মধ্যে জিম্মিদের মুক্ত করা অত্যন্ত বিপজ্জনক। এর আগে স্থানীয় সময় শুক্রবার রোববার রাতের মধ্যে সিদ্ধান্ত জানাতে হামাসকে আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট। সমঝোতা না হলে গাজায় নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ট্রাম্পের 20 দফার পরিকল্পনা আগেই মেনে নিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এবার হামাসের সম্মতির পর ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ জানিয়েছে, পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি হয়েছেন নেতানিয়াহু। ট্রাম্পের দেয়া হামলা বন্ধের নির্দেশের পরেই নেতানিয়াহু প্রশাসন এক বিবৃতিতে সেনাদের উপত্যকাটিতে অভিযানের মাত্রা কমানোর নির্দেশনা দিয়েছে। মার্কিন পরিকল্পনায় হামাসের সম্মতিকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। কাতার, মিশর, তুরস্ক, ফ্রান্স, জার্মানির সরকার প্রধান ছাড়াও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও। এর আগে উপত্যকাটি থেকে একের পর এক হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। খান ইউনিস, গাজা সিটি সহ সব মিলিয়ে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে একদিনে নিহত হয়েছেন অনেক ফিলিস্তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। এদিকে গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক করা 4 ইতালীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে ইসরায়েল। অন্যদেরও ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দেশটি। যদিও আটকদের ফেরত পাঠানোর পদক্ষেপকে ভুল আখ্যা দেন ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী। এদিকে ফ্লোটিলা আটকের ঘটনায় বিভিন্ন দেশে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 42টি জাহাজ ও এর আরোহীদের আটক করে কেটজিওট কারাগারে নিয়ে যান ইসরায়েলি সেনারা। তাদের অভিযোগ, তেল আবিবের নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছিল তারা। এবার একে একে এই মানবাধিকার কর্মীদের মুক্তি দিতে শুরু করেছে নেতানিয়াহু প্রশাসন। প্রথম ধাপে 4 ইতালীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দ্রুততার সঙ্গে বাকিদেরও নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। আটকরা সুস্থ এবং নিরাপদে আছেন। তবে ফ্লোটিলা দাবি করছে, নৌকা আটকানোর সময় অনেক কর্মীকে ওয়াটার ক্যানন দিয়ে আঘাত করা হয়। ফ্লোটিলায় অংশ নেওয়া জাহাজে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গও ছিলেন। আটকের পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার ছবি প্রকাশ করা হয়, তবে তার বর্তমান অবস্থা বিস্তারিত প্রকাশ করা হয়নি।
টাইমস অফ ইসরায়েলের খবর অনুযায়ী অ্যাশদোদ বন্দরে হাজির হয়ে গ্লোবাল ফ্লোটিলায় থাকা মানবাধিকার কর্মীদের কটূক্তি করেন নেতানিয়াহু নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে তাকে কিরচিয়ট কারাগারেও উপস্থিত হতে দেখা যায়। এক্সের এক পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু কর্মীদের নিজ দেশে ফেরত পাঠিয়ে ভুল করছেন। তার দাবি, তাদেরকে কয়েক মাস কারারুদ্ধ করে রাখা উচিত ছিল। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। গাজামুখী ফ্লোটিলা নৌবহরে অংশ নেয়া বাংলাদেশি অধিকার কর্মী ও আলোকচিত্রী শহীদুল আলমের পদক্ষেপকে সংহতির প্রতীক ও বিবেকের গর্জন হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাত 1:45-র দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া পোস্টে তিনি আরও বলেন, বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়েছেন বাংলাদেশের জনগণ কখনো নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। তারেক রহমান আরও বলেন, বিএনপি সর্বদা শহীদুল আলম এবং ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে। ফ্লোটিলা নৌবহরে কনসাইন্স নামের একটি জাহাজে রয়েছেন শহীদুল আলম। অন্য প্রসঙ্গ, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণে সমর্থন দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। এছাড়া বিশ্ব মঞ্চে জাতীয় ঐক্য মেলে ধরায় এই সফর সফল হয়েছে। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন 6 রাজনীতিক। এর মধ্যে শুক্রবার রাত 11:30টার দিকে দেশে ফেরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে বেরিয়ে বিএনপির মহাসচিব জানান, সফল হয়েছে বিশ্বমঞ্চে জাতীয় ঐক্য প্রদর্শনের এই সফর। প্রধান উপদেষ্টা তিনি জাতীয় ঐক্য প্রদর্শন করবার জন্য কয়েকটি দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। সেদিক থেকে এটা অবশ্যই একটা সফল হয়েছে এবং ওখানে জাতিসংঘের ওই প্রধান অধিবেশন ছাড়া পাশাপাশি যে সভাগুলো হয়েছে, বিশেষ করে আপনার যারা বিদেশে বাস করছেন, প্রবাসী আছেন, তাদের সাথে সমস্ত বিষয়গুলোই আমি মনে করি যে বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হয়েছে। অ্যাজ এ হোল গণতন্ত্রের জন্য ভালো হয়েছে। নির্বাচন প্রসঙ্গে বলেন, ফেব্রুয়ারিতে ভোট নিয়ে কোনো শঙ্কা নেই। গণতান্ত্রিক উত্তরণে সমর্থন দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদেরকে গণতন্ত্রে ফিরে যাওয়ার সমস্ত ব্যবস্থা করতে আমাদের নেতা জনতা তারেক রহমান সাহেব যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, সেইভাবে আমরা আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেব এবং আজকে গণতন্ত্রের উত্তরণের এই বিষয়টাতে গোটা পৃথিবীর সমর্থন রয়েছে। নিউ ইয়র্কে আওয়ামী লীগ সমর্থকদের ডিম ছুড়ে মারা সহ নানা কর্মকাণ্ডের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ওইসব করাই দলটির সংস্কৃতি। আওয়ামী লীগের একটা কালচার আপনার এই সমস্যাগুলো তৈরি করা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসা দিয়ে প্রতিরোধ নয়, এডিস মশার প্রজনন ক্ষেত্র তৈরি করে ডেঙ্গু ছড়াচ্ছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়েছে তারই প্রমাণ। হাসপাতালের ওয়ার্ড, কেবিন সর্বত্রই এডিসের লার্ভা। চিকিৎসা নিতে এসে উল্টো ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন রোগীরা। হাসপাতাল থেকে মশারি না দেয়ায় প্রকোপ আরও বাড়ছে। এর দায় রোগীদের ওপর চাপানোর চেষ্টা করলেও প্রশ্নের মুখে নিজেদের গাফিলতি স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। সোহরাওয়ার্দী হাসপাতাল জরুরি বিভাগের পাশে ময়লার স্তূপের মধ্যে অসংখ্য পাত্রে জমে আছে পানি, যা থেকে জন্মাচ্ছে এডিসের লার্ভা ও মশা। শুধু ডেঙ্গু আক্রান্ত হয়ে আসা রোগীদের থেকে নয়, এখানে জন্মানো এডিস মশা থেকেও ডেঙ্গু আক্রান্ত হচ্ছে সবাই। শুধু জরুরি বিভাগ নয়, সোহরাওয়ার্দী হাসপাতালের চারপাশেও যেন চাষ হয় এডিস মশার। পরিত্যক্ত ডাবের খোসা, ওয়ান টাইম কাপ বা মাটির পাত্র, সবকিছুতেই জমে আছে পানি, জন্মাচ্ছে এডিসের লার্ভা। হাসপাতালটির ভেতরে ঢুকতেই 104 নম্বর ওয়ার্ডের সামনে এক বালতি পানি চোখে পড়ে সময় সংবাদের। কাছে গিয়ে দেখতেই হতবাক হই আমরা। পুরো বালতির পানি যেন এডিসের লার্ভায় ভরা। হাসপাতালটির কর্মকর্তা কর্মচারীরা কি ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে নাকি প্রসারে? যেখানে বালতি রাখছে এটি খেয়াল করা হয়, কিন্তু যারা কাজ করে তাকে তো এটি দেখার কথা।
ফেলে দেয়া হয় এডিসের লার্ভায় ভরা বালতির পানি। এবার ওয়ার্ড নয়, কেবিনে নজর দিতে চাই আমরা। তবে সেখানেও ডেঙ্গু চাষের ভয়াবহ চিত্র ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। গাছের টব তৈরি করা হয়েছে প্লাস্টিক পাত্র দিয়ে। গাছ না থাকলেও তাতে দীর্ঘদিন ধরে জমে আছে পানি, তার মধ্যেই জন্মাচ্ছে এডিসের লার্ভা। পানি বোতল ছিল, এটা আমি লাগাইনি, হয়তো কোনো আমি বেশ কয়েকদিন একটু ঝামেলার জন্য এই লাইনে আসতে পারি না। কোন রুগীরা সম্ভবত দিয়ে গেছে আমার কোনো ওয়ার্ড বয়ের হাতে। হাসপাতালটির মধ্যেই যেভাবে মশা চাষ হচ্ছে, তা থেকে কিভাবে রক্ষা করা হচ্ছে রোগীদের জানতে ওয়ার্ডগুলোতে সময় সংবাদ। ডেঙ্গু আক্রান্ত ও অন্য রোগীরা মিলেমিশে একাকার। ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেয়া হয়নি মশারি, তাদের কামড়ে অন্য রোগীদের মাঝেও স্বাচ্ছন্দ্যে ডেঙ্গু ছড়াচ্ছে মশারা। ভর্তির পর থেকে তো মশারি দেয় নাই, আসছি সকালে, ঠিক আছে, এখন পর্যন্ত মশারি দেয়নি। কেন মশারি দেয়া হচ্ছে না জানতে চাইলে ওয়ার্ড ইনচার্জ দাবি করেন সব ডেঙ্গু রোগীরাই মশারির মধ্যেই আছে। সব রোগীকেই মশারি দিয়ে দিই। এখনো তো দিচ্ছেন না? তাইলে ওইটা হয়তো পরে দিছে, কিন্তু দেখেন অন্যগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। আমরা তো একটা মশারিও দেখছি না আপনার ওয়ার্ডে, বলেন তো। আপনি একটু আমাকে দেখান একটা ওয়ার্ডে মশারি আছে। প্রমাণ করতে সময় সংবাদকে নিয়ে নেমে পড়েন নিজেই, তবে ব্যর্থ হয়ে দায় চাপান রোগীদের উপর। যেহেতু জেনারেল ওয়ার্ড, গরমের একটা ব্যাপার আছে, রোগীর লোক অত সচেতন না, মশারিটাকে তারা এত প্রায়োরিটি দেয়। এবার সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের মুখোমুখি আমরা। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও অভিযুক্ত কর্মকর্তাদের ডেকে ধমকালেন তিনি। এত সময় ধরে এটা চোখের বাইরে পড়ে গেল কেন? এখন থাকছে কেন? এগুলো থাকবে কেন? এগুলা রিস্ক না। দ্রুতই ডেঙ্গুর জন্য আলাদা ওয়ার্ড চালু সহ হাসপাতালের ভেতরে বাইরে জমে থাকা পানি অপসারণে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন পরিচালক। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে সবশেষ জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী এম এ আজিম, সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা এই মুহূর্তে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে রয়েছি। এখানে আমরা আজকেও দাঁড়িয়ে রয়েছি ঠিক জরুরি বিভাগের পাশে। এখানে কিন্তু এখনও যে ময়লার স্তূপগুলো আমরা দেখেছিলাম প্রতিবেদন তৈরি করার সময়, এখানে যে ময়লার স্তূপগুলোর মধ্যে যে সকল পাত্রগুলোতে পানি জমেছিল, সেই অসংখ্য পাত্র কিন্তু এখানে এখনও পড়ে রয়েছে এবং কয়েকদিন ধরেই কিন্তু কিছুক্ষণ পরপর বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির পানিগুলো কিন্তু এই সকল পাত্রের মাঝে আটকে থাকছে এবং সেই পাত্রগুলোতেই কিন্তু ডেঙ্গুর যে এডিস মশার যে লার্ভা সেটি তৈরি হয়। আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটি চিত্র দেখাতে চাই। এটি হচ্ছে ঠিক হাসপাতালটির পাশে ড্রেনেজের যে অবস্থা, সেই ড্রেনের পাশের জায়গাটি যেহেতু দুপাশ উঁচু, সেক্ষেত্রে মাঝখানে পানি জমে আছে এবং পানিটির পরিধি অনেকটা বড় এবং এখানে কিন্তু অসংখ্য লার্ভা তৈরি হচ্ছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে লার্ভাগুলো কিন্তু আসলে কয়েকদিন পরে আসলে মশায় রূপান্তর হয়ে কিন্তু আসলে এখান থেকেই ডেঙ্গু ছড়াবে এবং এর পাশে যদি আমরা দেখাই যে এডিস মশা যে এই স্বচ্ছ পানিতে যে ডিম পারে, সেই অবস্থাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, কারণ এখানে অনেক মশা কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং এর বাইরে যে ময়লার যে স্তূপগুলো রয়েছে, সেই স্তূপগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন টাইম কাপ এবং ডাবের খোসা সহ বিভিন্ন কিছু কিন্তু এখানে আটকে রয়েছে এবং যেগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পানি দীর্ঘদিন জমে থাকার ফলে কিন্তু আসলে এডিসের লার্ভা তৈরি হচ্ছে। আমরা এই মুহূর্তে একটি অন টাইম যে প্লেট বা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে কিন্তু আমরা দেখছি যে পানি জমে আছে এবং সেখানেও কিন্তু লার্ভা তৈরি হচ্ছে। এই যে বিষয়টি ডেঙ্গু প্রতিরোধে কিন্তু আসলে প্রকার এবং সবাই যদি সচেতন হয়, সেক্ষেত্রে কিন্তু এই যে এডিস এবং ডেঙ্গু যে প্রতিরোধ সেটি কিন্তু আসলে করতে সক্ষম হবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালের যে চারপাশে, সেই হাসপাতালের চারপাশের চিত্রও কিন্তু আসলে ডেঙ্গু প্রতিরোধে যথাযথ কার্যকর নয়। এখনও কিন্তু আসলে ডেঙ্গু ছড়ানোর জন্য পর্যাপ্ত বলা চলে এই কার্যক্রমগুলো। তো এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সময় সংবাদে আরও থাকছে। খাগড়াছড়িতে স্থগিত অবরোধ স্থায়ীভাবে প্রত্যাহার যুগ্ম ছাত্র জনতার। এখনও প্রশাসনের 144 ধারা বহাল, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন।
সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে হতাহত ঠেকাতে নানামুখী তৎপরতা শুরু করেছে বিজিবি। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করার পাশাপাশি চলছে নিয়মিত মাইকিং ও জনসচেতনমূলক সভা। মাইন বিস্ফোরণে পা হারানোদের অভিজ্ঞতা তুলে ধরেই জানানো হচ্ছে এর ভয়াবহতা। পাশাপাশি আহতদের পাশেও দাঁড়াচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। মোহাম্মদ ফরজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বান্দরবনের নাইখংছড়ি সদর থেকে 13 কিলোমিটার দূরে আশারতলী সীমান্ত। দুর্গম পাহাড়ি সড়ক পেরিয়ে পৌঁছাতে হয় বিজিবির আশারতলী ভিউপিতে। সেখানে বিজিবির কর্মসূচিতে জড়ো হন শতাধিক মানুষ। উপস্থিত ছিলেন সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পা হারানো অন্তত 16 জন। নাইখংছড়ি সীমান্তের দক্ষিণ মৌলভীকাটা এলাকার যুবক ওমর ফারুক। বয়স এখনো 25 পেরোয়নি তার, কিন্তু গেল জুন মাসে সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পা হারিয়ে এখন তাকে হাঁটা চলার জন্য নির্ভর হতে হয়েছে ক্রেচের উপর। পাহাড়ের চূড়ায় ক্রেচের উপর ভর করে সময় সংবাদকে বর্ণনা দেন পা হারানোর ঘটনা। যখন গরু নিয়ে আসি, প্রায় আমরা 15-22 জন ছিলাম, তখন সবাইকে বের করে দেওয়ার পরে আমি মাইনে বিস্ফোরণ আহত। জীবনে সবচেয়ে বোকামি করছি ওটা। শুধু ওমর ফারুক নন, স্থলমাইন বিস্ফোরণে পা হারানো প্রত্যেকের গল্প প্রায় একই। লোভের ফাঁদে পড়ে গরু, সিগারেট কিংবা মাদক আনতে গিয়ে এখন চিরতরে পঙ্গু, আর অর্থনৈতিকভাবে ভেঙে পড়ছে পরিবারগুলো। বর্ডারে গিয়েছিলাম লোভের বশবর্তী হয়ে, কিন্তু যাওয়ার পর অ্যাক্সিডেন্টটা হওয়ার পর এখন আমি তো শেষ, আর আমার বউ বাচ্চারাও নাকায় এখন অবস্থা এইরকম। আমরা সীমান্তে গিয়েছিলাম গরু পার করার জন্য, মাইন খেয়েছি বাঁশ কাটার জন্য আর কি, মায়ের মারে ওখানে বিস্ফোরণ হয়েছে। এমন পরিস্থিতিতে স্থলমাইন দুর্ঘটনা এড়াতে নানামুখী তৎপরতা শুরু করেছে বিজিবি। সীমান্তের ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করার পাশাপাশি প্রতিদিন মাইনের ভয়াবহতা নিয়ে করা হচ্ছে মাইকিং আর জনসচেতনতামূলক সভা করে মাইন বিস্ফোরণে পা হারানোদের অভিজ্ঞতা তুলে ধরেই জানানো হচ্ছে এর ভয়াবহতা। তবে উপজেলা প্রশাসন ও বিজিবি বলছে নানামুখী তৎপরতার কারণে লোকজন সচেতন হচ্ছে এবং কমে আসছে মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা। যার ক্ষতিটা হচ্ছে সে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সে সারা জীবনের জন্য তার পরিবারের কাছে বোঝা হয়ে যাচ্ছে, সমাজের কাছে বোঝা হয়ে যাচ্ছে। হয়তো আমাদের এই মেসেজটা তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে, তাই গত 1 মাসে আমরা দেখেছি যে মাইন বিস্ফোরণের ঘটনাটা কমেছে। সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করে, এতে যেভাবে সীমান্ত নিরাপত্তা বিঘ্নিত হয় ঠিক সেভাবে আমাদের ব্যক্তিগতভাবেও এই লোকগুলো ক্ষতিগ্রস্ত হয়। নাইখংছড়ি সীমান্তে 30টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট শনাক্ত করে লাল পতাকা টাঙানোর পাশাপাশি কাঁটাতারের বেড়া দিয়ে পথ রোধ করার উদ্যোগ নিয়েছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, বান্দরবান। খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করেছে যুগ্ম ছাত্র জনতা। এতে ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে শুরু করেছেন স্থানীয়রা। সকালে যুগ্ম ছাত্র জনতার মিডিয়া সেল থেকে প্রকাশিত প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রশাসনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকের পর আহত ও ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দেয়া এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে অবরোধ প্রত্যাহার হলেও এখনও বহাল আছে 144 ধারা। এর আগে গত 23 সেপ্টেম্বর রাতে মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে সড়ক অবরোধ কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি। জনজীবন স্বাভাবিক হয়ে যাচ্ছে, বিশেষ করে গাড়ি ঘোড়া চলমান আছে। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় সেজন্য আমাদের পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এই মুহূর্তে খাগড়াছড়ির 0 মাইলে আছেন সহকর্মী জিতেন বড়ুয়া। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মারমা কিশোরী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে যুগ্ম ছাত্র জনতার যে সড়ক অবরোধের ডাক দিয়েছিল, আজ সকালে তারা তা স্থায়ীভাবে প্রত্যাহার করে নিয়েছে। স্থানীয় প্রশাসনের সাথে তাদের উত্থাপিত 8 দফা দাবিনামা মেনে নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে তারা এই সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে। এদিকে স্থানীয় প্রশাসনের জারি করা 144 ধারা অর্থাৎ খাগড়াছড়ি এবং গুইমারা উপজেলায় যে 144 ধারা জারি আছে তা এখনো বলবৎ আছে। তবে প্রশাসন বলছে সহসায় এই 144 ধারা প্রত্যাহার করা হবে। গত 23 সেপ্টেম্বর রাতে মারমা কিশোরীকে একদল সংঘবদ্ধ
দুষ্কৃতিকারী গণধর্ষণ করার অভিযোগ উত্থাপিত হয়। এই অভিযোগকে কেন্দ্র করে খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্র জনতারা সড়ক অবরোধ ডাক দেয়। পরবর্তীতে তার সহিংসতায় রূপ দেয়। পাহাড়ি বাঙালির মধ্যে দাঙ্গা শুরু হয়। এতে বেশ 3 জন নিহত এবং প্রায় অর্ধ শতাধিক লোক আহত হয়। এর ভিতরে সেনা কর্মকর্তা, পুলিশ, সাংবাদিক এবং সাধারণ পাহাড়ি এবং বাঙালি জনতা রয়েছে। এই উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলার কারণে পাহাড়ে খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনী তাদের নিরাপত্তা জোরদার করেছে। এদিকে অবরোধ প্রত্যাহারের কারণে খাগড়াছড়িতে যে পর্যটক আসা বন্ধ হয়েছিল, আজ সকালবেলা প্রচুর পর্যটক খাগড়াছড়িতে আসছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। খাগড়াছড়ি 0 মাইল থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী জিতেন বড়ুয়া। 22 দিনের নিষেধাজ্ঞা সফল করতে ভোলা, পটুয়াখালী ও চাঁদপুর সহ অন্যান্য অভয় আশ্রমে চলছে প্রশাসনের তৎপরতা। তবে এখন পর্যন্ত নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জেলেকে মাছ ধরতে দেখা যায়নি। মধ্যরাত থেকেই ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী জেলে শূন্য। নদীর পাড়ের মাছঘাটগুলোও ফাঁকা, বিরাজ করছে নীরবতা। অন্যদিকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতেও কোনো জাল নৌকা দেখা যায়নি। নিষেধাজ্ঞা সফলে উত্তরের 60 নল থেকে দক্ষিণের চর ভৈরবী পর্যন্ত 5টি টহল দল আলাদাভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে যাচ্ছে। এছাড়া পটুয়াখালীর পায়রা নদীতে কোস্টগার্ড, প্রশাসন ও নৌ পুলিশের যৌথ অভিযান চলছে। আগামী 25 অক্টোবর পর্যন্ত সমুদ্র এবং নদীতে মাছ ধরা বন্ধ থাকবে। এ সময় ডিজিএফ এর সহায়তা পাবেন নিবন্ধিত জেলেরা। 22 দিন পর নদীতে নামুম, বড় ইলিশ মাছ ধরুম, আমি এটাই প্রত্যাশা। জেলেরা যেটা পাওয়ার উপযুক্ত, আমাদেরকে সরকার যেন এটা তাড়াতাড়ি দিয়ে দেয়। এবার যে অভিযানটা দিচ্ছে সেটা আসলে মৎস্য অফিস বা সরকার কিভাবে দিলে আমরা এখনো বুঝতে পারতেছি না। মাছের পেটেতে এরকম এখনো ডিম আসে নাই, এখন জেলেরাও অভাবগ্রস্ত। সকলকে অনুরোধ জানাবো, আপনারা সবাই মৎস্য সংরক্ষণ আইন এবং মাইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করার জন্য আইনটা মেনে চলবেন। সরকারের পক্ষ থেকে যে খাদ্য সামগ্রী তাদেরকে দেওয়ার কথা ইতোমধ্যেই আমরা তাদেরকে তা পৌঁছে দিয়েছি। অবৈধ জাল পাতার সাথে কাউকে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি, তো আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে পায়রা নদীতে আছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছে তার কাছে। আজ মধ্যরাত থেকে শুরু হয়েছে ইলিশের প্রধান প্রজনন মৌসুম। আর এই ইলিশের প্রধান প্রজনন মৌসুম সফল করতে ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড এরা কিন্তু যৌথ অভিযান পরিচালনা করছে। আমরা দেখেছি কিন্তু সকালে দেখেছি একাধিক কোস্টগার্ডের নৌবহর, নৌ পুলিশের নৌবহর এবং উপজেলা জেলা মৎস্য বিভাগের যে নৌবহরটা রয়েছে, এই নৌবহরটা কিন্তু এই যে পায়রা নদীর বিভিন্ন জায়গায় কিন্তু তারা গতকাল রাত 12টা থেকে অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি তারা এই পায়রা নদী সহ বিভিন্ন তেঁতুলিয়া বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করছে। আসলে যেহেতু গতকাল আজকে রাত 12টা থেকে কিন্তু এই ইলিশের প্রধান প্রজনন মৌসুম শুরু হয়েছে, এটি কিন্তু 22 দিন ব্যাপী এই ইলিশ প্রজনন মৌসুম চলবে। এই 22 দিন পর কিন্তু এই ইলিশ প্রজনন মৌসুম যে 25 অক্টোবর পর্যন্ত চলবে ইলিশ প্রধান প্রজনন মৌসুম। আর এই ইলিশ প্রধান প্রজনন মৌসুম সফল করতে ইতিমধ্যে কিন্তু প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমুদ্রে কিন্তু আমরা যতটুকু জানিছি যে নদী এবং সমুদ্রে এই প্রধান প্রজনন মৌসুম রয়েছে, 22 দিন বন্ধ থাকবে মাছ ধরা। আর এই 22 দিন মাছ ধরা বন্ধ থাকার কারণে যে পার্শ্ববর্তী যে দেশের যে কোনো জেলে সমুদ্রে মাছ ধরতে না পারে, সেটার জন্য কিন্তু আমরা প্রশাসনের তরফ থেকে শুনেছি যে তারা নৌবাহিনী, কোস্টগার্ড এই যৌথ অভিযান পরিচালনা করবে সমুদ্রে। এছাড়া নদীতে কিন্তু যে এলাকাগুলো রয়েছে যেমন ভোলা তেঁতুলিয়া রয়েছে, পটুয়াখালী পায়রা রয়েছে, এছাড়া যে পদ্মা, মেঘনা যে বিভিন্ন নদীগুলো আগে যে 5টি অভয়াশ্রম ছিল, এটি কিন্তু অভয়াশ্রম নেই। এটি কিন্তু বাংলাদেশের সকল মিষ্টি পানিতেই কিন্তু এই ইলিশ প্রজনন মৌসুম রয়েছে। আসলে এই সময় এই 22 দিন নিষেধাজ্ঞার কারণ হলো যে মা ইলিশ সমুদ্রের নোনা পানি থেকে মিষ্টি পানিতে কিন্তু ডিম ছাড়তে আসে। আর এই নির্বিঘ্নে যদি মা ইলিশ নোনা পানি চেয়ে মিষ্টি পানিতে ডিম ছাড়তে পারে, তাহলে একটি ইলিশ কিন্তু লক্ষ লক্ষ কিন্তু ডিম ছাড়ে। আর একটি ইলিশ যদি ডিম ছাড়তে পারে, এরকম যদি মা ইলিশ ডিম ছাড়তে পারে, তাহলে ইলিশে নদীতে ভরপুর হয়ে যাবে। পরবর্তীতে 22 দিন পরে কিন্তু ইলিশে ছয়লাভ হয়ে যাবে এই নদীগুলো। সেজন্য কিন্তু সরকার এই ইলিশ প্রজনন মৌসুমটি 22 দিনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা গ্রহণ করা হয়েছে। আর এ বিষয়ে কিন্তু জেলেদের রয়েছে নানা অভিযোগ। জেলেরা যে বলছে যে আমরা সঠিক সময় চাল পাই না, কিন্তু এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম আমাকে জানিয়েছে পটুয়াখালীর যে এই সময় কিন্তু পটুয়াখালীতে 1 লক্ষ জেলে রয়েছে, এর ভিতর 69,000 জেলেকে কিন্তু 25 কেজি
কেজি করে এই 22 দিনে কিন্তু চাল সহযোগিতা করা হবে। এই ছিল আমার কাছে পটুয়াখালীতে ইলিশের প্রজনন মৌসুমের অভিযানের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পায়রা নদীতে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। কোমরে পিস্তল, হাতে ওয়াকি টকি, চুলের কাঠ, পোশাক পরিচ্ছদ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মতোই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI এর উপপরিচালক পরিচয়ে ওঠা বসা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গেও। এসব পরিচয়ে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এমনকি ফুটপাত থেকেও করতেন চাঁদাবাজি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারের ভয় দেখিয়েও হাতিয়ে নিতেন টাকা। সম্প্রতি রায়ের বাজারে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন জাহিদ নামের সেই প্রতারক। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজারের মেরি স্টোপস গলি। বৃহস্পতিবার গলির মাথায় ভ্যানে সবজি বিক্রি করছিল এক বিক্রেতা। জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে ভ্যান সরাতে বলে চলে যান। 1 ঘন্টা পর এসে এবার ভ্যান দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন, দাবি করেন চাঁদা না দেয়ায় বিক্রেতাকে মারধর শুরু করেন। সেই আনস বাইকারে গুলি করমু ফালাই দম, বড় কর্মকর্তা NSI সে আমার বহুত হুমকি ধুমকি দিছে, ধাক্কা মারছে। আমার যে ক্যাশে ছিল সে সব টাকা পয়সা নিয়ে গেছে। এ সময় বাধা দিতে আসেন পাশের বাস কাউন্টারের ম্যানেজার। এতে তার উপরও ক্ষুব্ধ হন জাহিদ। কোমরে থাকা পিস্তল ঠেকিয়ে হত্যার চেষ্টা করেন তিনি। উল্টো কাউন্টার ম্যানেজারকে চাঁদাবাজ দাবি করে তার কাছেও চাঁদা চান তিনি। গোয়েন্দা বিভাগ এটা অফিসার, উনি এগুলো সংস্থা নিয়ে কাজ করে, ওনার ফুল পাওয়ার। উনি আমাদের চাঁদা চাইছে, আমি চাঁদা দিয়ে বিদায় আমার সাথে হ্যারাসমেন্ট করছে আমার। শুরু হয় জটলা, এগিয়ে আসেন আশপাশের দোকানিরা। যারা সামনে আসছে সবার উপরই চড়াও হন জাহিদ। একজনকে মেরে গুরুতর জখম করেন তিনি। 2 হাত দিয়ে এমন জোরে বাড়ি দিছে, আমার মনে হয় যে আমার কলিজা ফেটে যেতেছে, আসমান থেকে মনে কিছু ভেঙে পড়ছে। এরপরে আবার পাড়া উঠে ওইখানে আবার একটা বাড়ি মারছে, তখন আমি সেন্সলেস হয়েছি। ফুটপাত থেকে শুরু করে এই এলাকার বেশিরভাগ দোকানপাট থেকেও কিছুদিন ধরে চাঁদাবাজির অভিযোগ আছে তার বিরুদ্ধে। সবাই এই অত্যাচারগুলোই করছে উনি, যেগুলো ভাষায় প্রকাশ করা যাবে না, এত অত্যাচার করতে উনি। কারোর ওষুধের দোকানতে ওষুধ নিলে টাকা দিতেছে না, বাজার করলে বাজারে টাকা দিতেছে না, কেমন যেন ও এমন একটা পাওয়ারফুল দেখায়। পরে রায়ের বাজার পুলিশ ফাঁড়িতে খবর দিলে জাহিদকে হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে কেঁচো খুঁড়তেই যেন বেরিয়ে আসে সাপ। কোমরে থাকা পিস্তলটি নকল, ওয়াকিটকি নিম্নমানের। তার এমন কারসাজিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ধোঁকা খেয়েছেন বিভিন্ন সময়। গোয়েন্দা সংস্থারা ইউজুয়ালি প্রকাশ্যে অস্ত্র, ওয়াকিটকি এগুলো ক্যারি করেন না এবং নিজেকে পরিচয় দেন না যে আমি এই সংস্থার সাথে কাজ করি। কথাবার্তার এক পর্যায়ে বিভিন্ন রকম খুবই অসামঞ্জস্যপূর্ণ আনসার দিচ্ছিল, যে কারণে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি এবং অনুমতি পেয়ে জিজ্ঞাসাবাদ করি এবং পরবর্তীতে প্রকাশ পায় যে আসলে কোনো গোয়েন্দা সংস্থার সদস্য না। আটকের পর জাহিদের কাছ থেকে পাওয়া যায় কাস্টমস গোয়েন্দা সহ বিভিন্ন সংস্থার ভুয়া আইডি কার্ড, বিভিন্ন ব্যাংকের 7টি ATM কার্ড ও একটি গাড়ি। গাড়িটি ভাড়া করে চাঁদাবাজি ও প্রতারণায় ব্যবহৃত হয়েছে। গাড়িটা হচ্ছে একটা রেন্টেকারের কাছ থেকে নিয়েছে, সে 3 মাস ধরে ভাড়া দেয় না, ওই যে একই পরিচয় দিয়ে নিয়েছে। সে আসলে 5 আগস্টের পর থেকে মানুষের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছে এবং আসলে প্রতারণা করে অনেকের কাছ থেকে হয়তো অনেক রকম সুবিধা নিয়েছে। চাঁদা চাইলে তার পরিচয় যাই হোক না কেন দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দিয়েছে পুলিশ। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চাইব। দেখছেন সময় সংবাদ। বন্ড লাইসেন্সধারীদের পণ্য খালাসে HS কোড জটিলতায় চালান আটকে না রাখার সিদ্ধান্তে আমদানি রপ্তানি বাণিজ্যে কমছে ভোগান্তি, দুর্নীতি। এতে উচ্চ মূল্যের বৈচিত্র্যময় পোশাকের রফতানি বাড়বে এমন পর্যবেক্ষণ BJMEA ও BKME এর। MS আরিফিনের রিপোর্ট। আমদানি রপ্তানি বাণিজ্যে বাংলাদেশ সহ 200-র বেশি দেশ ব্যবহার করে হারমোনাইজ সিস্টেম বা HS কোড। বাংলাদেশে এই কোড 8 সংখ্যার। সমজাতীয় সব পণ্যের প্রথম 4 সংখ্যা একই, পরের 4 সংখ্যায় তুলে ধরা হয় পণ্যের সুনির্দিষ্ট পরিচিতি। এর ওপর ভিত্তি করে শুল্ক আদায় করে কাস্টমস। HS কোড জটিলতায় পড়েননি এমন আমদানি রপ্তানিকারক মেলাভার। বিশেষ করে ফাস্ট ফ্যাশনের যুগে যখন অহরহ আমদানি করতে হয় নিত্য নতুন কাঁচামাল ও আনুষঙ্গিক পণ্য, তখন অনেক সময় প্রচলিত HS কোডে কোনো পণ্য চিহ্নিত করা যায় না, যার খালাস আটকে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। অনেক ক্ষেত্রে HS কোড জটিলতা সমাধানে দীর্ঘসূত্রিতায় ক্রয়াদেশও হারান রপ্তানিকারক বা গুনতে হয় বড় অঙ্কের মাসুল। একই ধরনের বর্ণনার কাপড় লাস্টের 4 ডিজিটে গিয়ে আমি বললাম যে এটা স্পেশাল মেড, আপনি বললেন এটা আদার্স, কারণ এটা সরাসরি বলা নাই। সব কোড ঠিক, একটা কোডের কারণে মালটা পড়ে আছে এবং এটার জন্য আমাদেরকে কাস্টম বলছে যে আমাদেরকে উচ্চ দিতে হচ্ছে। সে মালের ভ্যালু $2000 দিতে হচ্ছে
আরও এডিশনাল 2-3 লক্ষ টাকা। অবশ্য বন্ড লাইসেন্সধারী যারা পণ্য রপ্তানির শর্তে বিনা শুল্কে কাঁচামাল আমদানি করেন তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়েছে এনবিআর। আমরা স্বস্তি বোধ করছি যে কাস্টমস যে আমাদের আননেসেসারি যে প্যারাশানি যে আমাদের যে একটা কিছু টাকা মানে দিতে হয় সেটা হয়তো দিতে হবে না। গেল 9 সেপ্টেম্বর জারি করা এসআরওতে বলা হয়েছে এইচএস কোডের প্রথম 4 সংখ্যা মিললেই পণ্য খালাস করা যাবে, আর কোনো কাঁচামাল এইচএস কোডে না পড়লে তা কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমে যুক্ত করে সর্বোচ্চ 2 দিনের মধ্যে পণ্য খালাসের সুযোগ রাখা হয়েছে। পরেরটা না মিলে তাদের কারেকশন করে তখন এটা তাদেরকে অবশ্যই তার এইচএস কোডের বন্ড এটা অ্যাড করতে হবে, ফলে সে যে এটা ওই যে ফাঁকি দেওয়ার যে একটা তার প্ল্যানিং ছিল এই প্ল্যানিংটা তার নষ্ট হবে। যে অসাধু কর্মকর্তারা আনডিউ বেনিফিটটা নিতেন সেটা ওনারা এখন নিতে পারতেছে না। এনবিআর এর দেয়া এই সুযোগের যেন অপব্যবহার না হয় সেদিকে নজরদারি বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এনবিআর যখন তাদের যে সমস্ত সার্কুলারগুলো করেন, তাদের গেজেটগুলো করেন, সেই গেজেটের মধ্যে যদি ক্ল্যারিটির অভাব না থাকে সুরাহা হওয়া দরকার। বাংলাদেশের যে এইচএস কোড যেটা এনবিআর ব্যবহার করে সেটার সঙ্গে আন্তর্জাতিক যে এইচএস কোড সেটা একটা সমন্বয় আছে এবং একই ধরনের, তো এইটা নিশ্চিত করতে পারলে আমি মনে করি যে এই সমস্যার একটা স্থায়ী সমাধান হবে। প্রায় 5000 গ্রুপে পণ্য শ্রেণীবদ্ধ করতে এইচএস কোড তৈরি করে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ডিটেইল ডিজাইন প্রস্তুত না হওয়া সহ নানামুখী জটিলতায় চলতি বছর বহুল কাঙ্ক্ষিত বে টার্মিনালের কাজ শুরু হচ্ছে না। তবে বিশ্বব্যাংকের 650 মিলিয়ন মার্কিন ডলারের ঋণ ছাড় হওয়ায় আগামী বছরের জুন মাসের মধ্যে অবকাঠামোগত স্থাপনা নির্মাণ শুরু হবে বলে আশাবাদী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গত 1 দশকের বেশি সময় ধরে অনেক কিছুই বদলে গেছে বঙ্গোপসাগর তীরবর্তী নগরী পতেঙ্গা উপকূলের এই অংশে। চট্টগ্রাম বন্দরের সহযোগী হিসাবে যেমন এখানে একটি অত্যাধুনিক বন্দরের চিন্তা ছিল, তেমনি নাগরিক প্রয়োজনে তৈরি করা হয়েছে পাকা সড়ক সহ স্থাপনা। তবে নানা জটিলতায় বারবার পিছিয়েছে বে টার্মিনালের নির্মাণ কাজ। প্রথম পর্যায়ে 2026 সালে অপারেশনে যাওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। একটা স্থাপনা যখন আপনি করবেন তখন অন্যান্য ফিচারগুলো যদি 5-7 বছরে বিলম্বিত হলে চেঞ্জ হয়ে যাবে, তখন আপনাকে ওটাকে অ্যাড্রেস করতে হবে। 13,525 কোটি টাকার এই প্রকল্পে বিশ্বব্যাংকের সহায়তা হিসেবে থাকছে 9,333 কোটি টাকা, আর বাকি টাকার যোগান দেবে চট্টগ্রাম বন্দর নিজেই। এর মধ্যে 8,269 কোটি টাকা খরচ হবে ব্রেক ওয়াটার নির্মাণে। এছাড়া 1,979 কোটি টাকায় নেভিগেশন অ্যাক্সেস চ্যানেল তৈরি, 57 কোটি টাকায় নেভিগেশন যন্ত্রপাতি স্থাপন করা হবে। এর বাইরে রেল ও সংযোগ সড়কে খরচ ধরা হয়েছে 3,434 কোটি টাকা। এখন যেহেতু বিশ্বব্যাংক অর্থায়ন শুরু হয়ে গেছে ফাইল ওয়ার্ক, আর তাই আশা করা হচ্ছে আগামী বছরে শুরু হবে গ্রাউন্ড ওয়ার্ক। আর বলা চলে এই চরাঞ্চল এবং জলাভূমিতে গড়ে উঠবে আধুনিক বাংলাদেশের আধুনিক বন্দর বে টার্মিনাল। চলতি বছর দৃশ্যমান কোনো অবকাঠামো তৈরি না হলো নেদারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান MTBS ফাইল ওয়ার্ক শুরু করেছে, তেমনি ডিটেল ডিজাইনের কাজ শুরু করেছে জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান শেলহর্ন এটার ডিটেল ডিজাইনটা করছে। সেই ডিটেল ডিজাইনটা আমাদের হাতে আসলেই দেন আমরা পরবর্তী কার্যক্রমটা শুরু করব। শুধুই বিশ্বব্যাংকের ঋণের 650 মিলিয়ন মার্কিন ডলার নয়, তার সঙ্গে বিনিয়োগ হিসেবে যুক্ত হবে সিঙ্গাপুরের সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান DP ওয়ার্ল্ডের এক করে 2 বিলিয়ন মার্কিন ডলার। দুইটা টার্মিনাল হবে, একটা হলো PSA সিঙ্গাপুরের সাথে আর একটা হবে হলো আপনার DP ওয়ার্ল্ডের সাথে। সেখানেও তারা ধরেন $1 বিলিয়ন উপরে ইনভেস্টমেন্ট করবে। সবশেষ পরিকল্পনা অনুযায়ী আগামী 2026 সালের জুন মাসে জেটি, টার্মিনাল, ইয়ার্ড সহ অন্যান্য স্থাপনা তৈরির কাজ শুরু হলে 2030 সালে অপারেশনে যাবে আধুনিক এই বন্দর। চট্টগ্রাম বন্দর যেখানে বছরে 32 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করছে, সেখানে বে টার্মিনাল হবে 50 লাখ কন্টেইনার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে বিশ্ব রোড পর্যন্ত নির্মাণাধীন 12 কিলোমিটার 4 লেনে ভোগান্তির শেষ নেই। যাত্রীরা এই সড়ক পাড়ি দিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। দীর্ঘক্ষণেও নড়ে না গাড়ি, আবার চলাচল শুরু হলেও খুবই ধীরগতি। সড়কের অবস্থাও বেহাল। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে বিশ্ব রোড পর্যন্ত নির্মাণাধীন 12 কিলোমিটার 4 লেন প্রকল্পে ভোগান্তির শেষ নেই। মহাসড়কটি 1 মাস নির্মাণ করতে কেটে যায় 8 বছর। চলতি বছরের 31 জুন প্রকল্পের মেয়াদ শেষ হয়, কিন্তু করোনা মহামারী, বালু সংকট ও রাজনৈতিক অস্থিরতায় কয়েক দফা পিছিয়ে যায় সড়কটির নির্মাণ কাজ। বর্ষাকালে সড়কটির আশুগঞ্জ ও বিশ্ব রোড অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়, এতে যান চলাচলে অনুপযোগী হয়ে ওঠে, প্রায়ই থমকে থাকে যানবাহনের চাকা।
চলাফেরা করার জন্য খুব অসুবিধা হচ্ছে। ঘন্টা ঘন্টা বসে থাকতে হয়, যানজট সৃষ্টি হয়, যাত্রী হয় না, এই তো গাড়ির ক্ষয়ক্ষতি। আশুগঞ্জের থেকে বিশ্ব রোড আইতে প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগে যায়। 6 মাস 1 বছরের ভিতরে আমরা কাজটা দূরত্ব রাস্তাঘাট আমরা করে দেবো, আমরা জনগণ শান্তি পাই। সড়কটি নাজুক হয়ে দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম অবস্থা হাইওয়ে পুলিশের। আর সড়কটির বিভিন্ন অংশে ইট বালু ফেলে সচল রাখার চেষ্টা করা হচ্ছে জানালো প্রশাসন। রাস্তা গর্ত থাকার কারণে এই যানজট নিরসন করা খুব দুঃসাধ্য হয়ে পড়ছে। যতদিন পর্যন্ত এই রাস্তা মেরামত না হবে তাহলে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না। এখানে যে কন্ট্রাক্টর যারা আছে তারা অলরেডি পাথরের অর্ডার দিয়ে ফেলছে, পাথর বাংলাদেশে চলে আসছে। আগামী 10-12 দিনের মধ্যে এখানে ফুল সুইং এ কাজ শুরু হবে। 2017 সালে ঢাকা সিলেট মহাসড়কটি আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত 51 কিলোমিটার মহাসড়ক নির্মাণের অনুমোদন দেয় একনেক। 2020 সালে 3টি প্যাকেজে 51 কিলোমিটার মহাসড়কের কাজ শুরু করে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। সড়ক বিভাগ বলছে আগামী ডিসেম্বরের মধ্যে নাজুক সড়কের নির্মাণ কাজ শেষ হবে। আমাদের একটা জাহাজে মাল আসতেছে, বেনাপোল পড়ছে, এই এলাকার এই রিজিট পেমেন্ট হবে পুরো এলাকাটাই, হয়তো ডিসেম্বরের মধ্যে এটা কাজটা শেষ হয়ে যাবে। সড়ক বিভাগের তথ্য মতে এই মহাসড়কের 12 কিলোমিটার অংশে প্রায় 40টি বড় গর্ত রয়েছে, যার উপর দিয়ে দৈনিক করে 22,000 ছোট বড় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সময় সংবাদ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে নুরুল হাসান সোহানের ব্যাটিংয়ে মুগ্ধ ফিল সিমন্স, তবে জাকের আলীর ফর্ম নিয়ে তেমন ভাবছেন না হেড কোচ। এছাড়া বোলারদের পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করেছেন সিমন্স। অনেক ভালো একটা ম্যাচ হয়েছে, প্রথম ম্যাচের থেকে অনেক ভালো খেলেছি সবাই। সোহান আজকে দারুণ ইনিংস খেলেছে। যখন জাকির শামীম ফিরে গেছে তখন সে খেলাটা শেষ করেছে। ব্যাটারদের থেকে আমরা এটাই প্রত্যাশা করি। লোয়ার অর্ডার নিজেদের সক্ষমতা দেখিয়েছে, আমাদের বোলিং ধারাবাহিকভাবে ভালো করছে। যেই কম্বিনেশনেই যাই না কেন বোলারদের ওপর ভরসা করতে পারি। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবে সম্মত হামাস। ইসরায়েলকে হামলা থামানোর নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের। পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি নেতানিয়াহু। ফেব্রুয়ারিতে ভোট নিয়ে শঙ্কা নেই, গণতান্ত্রিক উত্তরণে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন। যুক্তরাষ্ট্র থেকে ফিরে মির্জা ফখরুল। জাতীয় ঐক্য মেলে ধরায় জাতিসংঘ সফরও সফল। এবং ওয়ার্ল্ড কেবিন সর্বত্রই এডিস মশার প্রজনন ক্ষেত্র। সোহরাওয়ার্দীতে এসে উল্টো ডেঙ্গু হচ্ছে রোগীদের। মশারি না দেয়ায় বাড়ছে প্রকোপ, গাফিলতি শিকার কর্তৃপক্ষের। এই ছিল সময় সংবাদে। এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ আলিফ। এ সময় বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।